ইতালির রোম শহর ৮ জুলাই ১৯৯০ অলিম্পিক স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোয় ঝলঝল করছে বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি। গ্যালারিতে তখন ৭০,০০০ দর্শকের গগনবিদারী উল্লাস। আর টিভিতে এই দৃশ্য দেখছে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ। সবাই মন্ত্রমুগ্ধের মতো দেখছে মাঠের সবুজ ঘাসে ম্যারাডোনা, লুথার ম্যাথিউসদের পায়ের জাদু। বাতাসে বাজছে টুর্নামেন্টের বিখ্যাত থিম সং আনএস্টেড ইতালিয়ানা। কিন্তু এই আলোর ঝলকানি আর উৎসবের ঠিক নিচেই কংক্রিটের অন্ধকার বেজমেন্টে লুকিয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন এক গল্প। এমন এক গল্প যেখানে গ্রামের চেয়ে রক্তের দাম ছিল সস্তা, যেখানে স্টেডিয়াম তৈরির সিমেন্টের সাথে মিশেছিল ২৪ জন সাধারণ শ্রমিকের তাজা প্রাণ। বিশ্বকাপ মানেই বিশ্বজয়ের উৎসব, কিন্তু ১৯৯০ সালের এই ইতালিয়া ৯০ বিশ্বকাপ ছিল একদল অন্ধকার জগতের মানুষের কাছে স্রেফ বিলিয়ন বিলিয়ন ডলার লুটের এক মহা উৎসব। স্টেডিয়ামের প্রতিটি ইট, প্রতিটি ফ্ল্যাটলাইট আর প্রতিটি ব্যাটিং টিকিটের পেছনে অদৃশ্য সুতোর টান দিয়েছিল ইতালির কুখ্যাত মাফিয়া পরিবারগুলো, কোসা নস্ত্রা, ক্যাসোরা আর অ্যান্ড্রাঙ্গেতা। আজ আমরা ফুটবল ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি যা ফিফা বা ইতালিয়ান সরকার কখনোই আপনাকে জানতে দিতে চায়নি। কিভাবে দ্য বিউটিফুল গেম পরিণত হয়েছিল মাফিয়াদের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্যাসিনোয়। ভিডিওটি শুরু করার আগে ইতিহাসের এমন অজানা এবং রোমাঞ্চকর গল্প নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। সময়টা ১৯৮৪। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এক ঐতিহাসিক ঘোষণা দেওয়া হলো। সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে ১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হলো ইতালি। পুরো ইতালি জুড়ে তখন বাঁধভাঙা উল্লাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেদের আধুনিক, উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার এর চেয়ে বড় সুযোগ আর হতে পারত না। ইতালিয়ান সরকার প্রতিশ্রুতি দিল তারা এমন এক বিশ্বকাপ আয়োজন করবে যা আগে কখনো কেউ দেখেনি। অত্যাধুনিক স্টেডিয়াম, নতুন রেল লাইন, বিলাসবহুল হোটেল এবং চকচকে রাস্তাঘাট। এই বিশাল নির্মাণযজ্ঞের জন্য প্রাথমিক বাজেট ধরা হলো কয়েকশো মিলিয়ন ডলার। কিন্তু ইতালির বাতাসে যখন এই টাকার গন্ধ ছড়াতে শুরু করলো, তখন রোমের সরকারি ভবনগুলোর চেয়েও বেশি তৎপর হয়ে উঠল সিসিলি, নেপলস আর ক্যালাব্রিয়ার অন্ধকার অলিগলি। ইতালির মাফিয়ারা কখনোই সাধারণ গুন্ডা বা সিসকেচুর ছিল না, তারা ছিল প্যারালাল বা সমান্তরাল একটি সরকার। কোসা নস্ত্রা, ক্যামোরা এবং অ্যান্ড্রাঙ্গেতার মতো মাফিয়া সিন্ডিকেটগুলোর প্রধান আয়ের উৎস ছিল কনস্ট্রাকশন বা নির্মাণ ব্যবসা। আর বিশ্বকাপের মতো এত বড় একটি ইভেন্ট, যেখানে সরকারের বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড কোনো জবাবদিহিতা ছাড়াই খরচ করা হবে, সেটা মাফিয়াদের কাছে ছিল স্বর্গের মতো। সরকারের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং স্থানীয় মাফিয়া বসদের মধ্যে শুরু হলো এক গোপন বোঝাপড়া। গভীর রাতে ধোঁয়াটে রেস্তোরাঁর পিছনের ঘরে হুইস্কির গ্লাস হাতে নিয়ে ইতালির মানচিত্রকে ভাগ বাটোয়ারা করে নিল মাফিয়া ডনরা। কে কোন স্টেডিয়ামের কাজ পাবে, কে রেল লাইনের কন্ট্রাক্ট নেবে, আর কে সিমেন্ট সাপ্লাই দেবে, তা নির্ধারণ হতে লাগলো বন্দুকের নল আর টাকার ব্রিফকেসের মাধ্যমে। বিশ্বকাপের স্টেডিয়ামগুলো তৈরি শুরু করার জন্য ইতালিয়ান সরকার যে বাজেট নির্ধারণ করেছিল তা খুব দ্রুতই বাড়তে শুরু করলো। যে স্টেডিয়াম সংস্কার করতে হয়তো ১০ মিলিয়ন ডলার লাগতো, সেখানে দেখানো হলো ৫০ মিলিয়ন ডলারের খরচ। এই অতিরিক্ত টাকার পুরোটাই চলে যাচ্ছিল মাফিয়াদের পকেটে আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সুইস ব্যাংক অ্যাকাউন্টে। মাফিয়ারা তাদের নিজেদের নামে বা বেনামে খোলা কোম্পানিগুলোর মাধ্যমে সাব কন্ট্রাক্টগুলো হাতিয়ে নিতে লাগলো। আর এই কন্ট্রাক্টগুলো পাওয়ার পর শুরু হলো ইতিহাসের সবচেয়ে অমানবিক এক নির্মাণযজ্ঞ। চোখ বন্ধ করে একবার ভাবুন সেই হতদরিদ্র শ্রমিকদের কথা। দক্ষিণ ইতালি, আফ্রিকা এবং পূর্ব ইউরোপ থেকে আসা হাজার হাজার অভিবাসী শ্রমিককে নিয়োগ দেওয়া হলো স্টেডিয়াম নির্মাণের কাজে। তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না, কোনো কাজের চুক্তি ছিল না। মাফিয়ারা জানতো এই শ্রমিকদের কোনো অস্তিত্ব সরকারের খাতায় নেই, তাই এদের জীবনেরও কোনো মূল্য নেই। টানা ১৮ থেকে ২০ ঘন্টা কাজ করানো হতো তাদের দিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী দিনের সময় যত ঘনিয়ে আসছিল, কাজের চাপ তত বাড়ছিল। কিন্তু শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো হারনেস, হেলমেট বা সেফটি জালের ব্যবস্থা করা হয়নি, কারণ মাফিয়ারা সেফটি ইকুইপমেন্টের টাকাটাও চুরি করেছিল। এবং তারপর শুরু হলো লাশের মিছিল। কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে ক্রেন থেকে পড়ে, ছাদ ধসে বা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একের পর এক শ্রমিক মারা যেতে লাগলো। পালেরমো, তুরিন, নেপলস, বারি, প্রায় প্রতিটি শহরের স্টেডিয়াম নির্মাণের সময় শ্রমিক নিহতের ঘটনা ঘটল। কিন্তু ইতালিয়ান মিডিয়া তখন বিশ্বকাপের উন্মাদনায় এতটাই মেতেছিল যে এই মৃত্যুর খবরগুলো সংবাদপত্রের ভেতরের পাতায় ছোট করে ছাপানো হতো। পুলিশ ফাইলগুলো চাপা পড়ে যেত মাফিয়াদের হুমকিতে। মোট ২৪ জন শ্রমিক এই ইতালিয়া ৯০ বিশ্বকাপের স্টেডিয়াম বানাতে গিয়ে প্রাণ হারিয়েছিল। মাফিয়াদের কাছে এই মৃত্যুগুলো ছিল স্রেফ কোলাটারাল ড্যামেজ। কেউ মারা গেলে তার লাশটা রাতের অন্ধকারে গুম করে ফেলা হতো বা সাধারণ দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হতো। পরের দিন সকালে সেই রক্তের দাগ ধুয়ে ফেলে
ফেলে নতুন আরেকজন অবাগা শ্রমিককে ধার করিয়ে দেওয়া হতো। কিন্তু মাফিয়াদের লোভ শুধু কনস্ট্রাকশন ব্যবসাতেই সীমাবদ্ধ ছিল না, তাদের নজর ছিল এমন একটি জায়গার দিকে যেখানে টাকার অঙ্কটা আরো অনেক বড়, আর তা হলো ফুটবল ব্যাটিং বা জুয়া খেলা। ইতালিতে তখন টোটো কালসিও নামে সরকারি লটারি বা ব্যাটিং সিস্টেম চালু ছিল, কিন্তু এর বাইরেও মাফিয়াদের নিয়ন্ত্রিত এক বিশাল আন্ডারগ্রাউন্ড ব্যাটিং জগৎ ছিল, যাকে বলা হতো টুটুনেরো বা কালো জুয়া। বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই মাফিয়ারা সারা দেশে তাদের অবৈধ ব্যাটিং নেটওয়ার্কের জাল বিছিয়ে ফেলেছিল। পাড়ার ছোট ক্যাফে থেকে শুরু করে বিলাসবহুল হোটেল, সব জায়গায় মাফিয়াদের বকিরা ছড়িয়ে পড়েছিল। এই আন্ডারগ্রাউন্ড ব্যাটিং মার্কেটের কোনো ট্যাক্স দিতে হতো না, আর লাভের পুরোটাই যেত মাফিয়া বসদের পকেটে। তারা শুধু ব্যাটিং পরিচালনা করেই ক্ষান্ত হয়নি, ম্যাচের ফলাফল ম্যানিপুলেট বা প্রভাবিত করার চিন্তাও তাদের মাথায় ছিল। যদিও বিশ্বকাপের মতো আসরে সরাসরি ম্যাচ ফিক্সিং করা খুব কঠিন, কিন্তু মাফিয়ারা রেফারিদের উপর চাপ সৃষ্টি করা, নির্দিষ্ট খেলোয়াড়দের ভয় দেখানো বা ব্ল্যাকমেইল করার মতো কৌশলগুলো ব্যবহার করতে পিছপা হতো না। সাধারণ মানুষ তাদের জমানো শেষ সম্বলটুকু বাজি ধরত নিজেদের প্রিয় দলের উপর, আর সেই বাজির কোটি কোটি টাকা গিয়ে জমা হতো সিসিলি আর নেপলসের মাফিয়া ডনদের গোপন বল্টে। এই জোয়ার টাকা দিয়ে তারা অস্ত্র কিনত, ড্রাগস কিনত এবং নিজেদের সাম্রাজ্যকে আরো বড় করত। এই বিশাল মাফিয়া নাটকের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি রচিত হয়েছিল ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে, আর এই অধ্যায়ের মূল নায়ক ছিল একজন ফুটবল ঈশ্বর, দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। 1984 সালে ম্যারাডোনা যখন বার্সেলোনা ছেড়ে ইতালির নেপলসের ক্লাবে যোগ দেন, তখন পুরো নেপলস শহরের মানুষ তাকে ত্রাতা হিসেবে বরণ করে নিয়েছিল। ম্যারাডোনা তার পায়ের জাদুতে নেপোলিকে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন করেছিল, যা ছিল উত্তরের ধনী শহরগুলোর বিরুদ্ধে দক্ষিণের গরিব মানুষের এক ঐতিহাসিক জয়। কিন্তু নেপল শহরের আসল শাসক কোনো মেয়র বা পুলিশ ছিল না, আসল শাসক ছিল ক্যামোরা মাফিয়া সিন্ডিকেট, বিশেষ করে বিখ্যাত জুলিয়ানো পরিবার। ক্যামোরা খুব দ্রুতই বুঝতে পেরেছিল ম্যারাডোনা শুধু একজন খেলোয়াড় নন, তিনি একজন সোনার ডিম পাড়া হাঁস। ম্যারাডোনার ইমেজ, তার জনপ্রিয়তা এবং তার ভেতরের বেপরোয়া স্বভাবকে ক্যামোরা নিজেদের সাথে ব্যবহার করতে শুরু করলো। ম্যারাডোনাকে দামি ঘড়ি, বিলাসবহুল গাড়ি এবং কোকেনের অডেল যোগান দিতে লাগলো ক্যামোরার বসরা। বিনিময়ে ম্যারাডোনা তাদের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন, তাদের সাথে ছবি তুলতেন। জুলিয়ানো ভাইদের সাথে ম্যারাডোনার বাথটবে বসে থাকা সেই বিখ্যাত ছবি আজও ইন্টারনেট খুঁজলে পাওয়া যাবে। ম্যারাডোনা হয়তো তাদের আসল রূপ পুরোপুরি বুঝতে পারেননি, অথবা জেনেও না জানার ভান করেছিলেন, কিন্তু ক্যামোরা ম্যারাডোনাকে ব্যবহার করে তাদের ড্রাগস এবং বেটিং ব্যবসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আর এই সম্পর্কের সবচেয়ে নাটকীয় ক্লাইম্যাক্সটি তৈরি হলো 1990 বিশ্বকাপের সেমিফাইনালে। 3 জুলাই 1990 নেপলসের স্তাদিও সান পাওলো স্টেডিয়াম। মুখোমুখি দুই পরাশক্তি, স্বাগতিক ইতালি এবং ম্যারাডোনার আর্জেন্টিনা। এটি শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না, এটি ছিল ইতালির সমাজ, রাজনীতি এবং মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল সাইকোলজিক্যাল যুদ্ধ। ম্যাচের আগে ম্যারাডোনা নেপলসের দর্শকদের উদ্দেশ্যে একটি উস্কানিমূলক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, বছরের 364 দিন উত্তরের ইতালিয়ানরা তোমাদের নেপলসবাসীদের নিগ্রো বলে গালি দেয়, গরিব বলে অপমান করে, আর আজ একদিনের জন্য তারা চাইছে তোমরা ইতালি সাপোর্ট করো। আমি চাই তোমরা আজ আর্জেন্টিনাকে সাপোর্ট করো। ম্যারাডোনার এই একটি কথায় পুরো নেপলস শহর দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। স্টেডিয়ামের গ্যালারিতে সেদিন ইতালির পতাকার পাশাপাশি আর্জেন্টিনার নীল সাদা পতাকাও উড়ছিল। এমন অদ্ভুত দৃশ্য ফুটবল ইতিহাসে আর কখনো দেখা যায়নি। কিন্তু এই আবেগের আড়ালে ক্যামোরা মাফিয়ারা খেলছিল তাদের নিজস্ব গেম। অবৈধ ব্যাটিং মার্কেটে ইতালির জেতার উপর কোটি কোটি টাকার বাজি ধরা হয়েছিল। ক্যামোরা যদি জানতো যে ইতালি হেরে যাবে, তবে তারা বাজির রেট এমনভাবে ঠিক করত যাতে তাদের কোনো ক্ষতি না হয়। রুদ্রশ্বাস সেই ম্যাচে ট্রাইব্রেকারে ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠে যায়। পুরো ইতালি স্তব্ধ হয়ে গিয়েছিল। ম্যারাডোনা ইতালির স্বপ্ন ভেঙে দিয়েছিল, আর এই একটি ঘটনায় ইতালির মাফিয়া ও সরকারের চোখে ম্যারাডোনাকে রাতারাতি ভিলেন বানিয়ে দেয়। বিশ্বকাপের পর ইতালিয়ান প্রশাসন ম্যারাডোনার পিছনে লাগে, তার ড্রাগস কেলেঙ্কারি ফাঁস করা হয় এবং তাকে 15 মাসের জন্য নিষিদ্ধ করা হয়। অনেকেই মনে করেন ম্যারাডোনার এই পতনের পেছনে সেই একই মাফিয়াদের হাত ছিল, যারা একসময় তাকে মাথায় তুলে নেচেছিল। পশ্চিম জার্মানি ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। উৎসবের আলো নিভে গেল, আর তখনই ইতালির সামনে উন্মোচিত হতে শুরু করলো এক ভয়ঙ্কর সত্য। ইতালিয়ান অর্থনীতি তখন এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। বিশ্বকাপের জন্য যে বাজেট করা হয়েছিল, কাজ শেষে দেখা গেল তার চেয়ে প্রায় 84% বেশি টাকা খরচ হয়েছে। এই বিশাল ঋণের বোঝা চাপানো হলো সাধারণ জনগণের ঘাড়ে, ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু সবচেয়ে করুণ পরিণতি হয়েছিল সেই অত্যাধুনিক স্টেডিয়ামগুলোর। তুরিনের স্তাদিও দেলে আলপি,
স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল প্রায় $200 মিলিয়ন খরচ করে, কিন্তু এর নকশা ছিল এতই বাজে যে গ্যালারি থেকে মাঠ ঠিকমতো দেখাই যেত না। তাছাড়া অ্যাথলেটিক ট্র্যাক থাকার কারণে দর্শকরা মাঠ থেকে অনেক দূরে থাকতো। মাত্র 16 বছর পর 2006 এই বিশাল স্টেডিয়ামটি ভেঙে ফেলতে বাধ্য হয় ইতালিয়ান কর্তৃপক্ষ। একই অবস্থা হয়েছিল বারি শহরের স্তাদিও সান নিকোলার। মহাকাশযানের মতো দেখতে এই স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে খুবই দ্রুতই ভুতুড়ে রূপ ধারণ করে। মাফিয়ারা সস্তা এবং নিম্নমানের সিমেন্ট ব্যবহার করেছিল, যার ফলে কয়েক বছরের মধ্যে স্টেডিয়ামের ছাদে ফাটল ধরতে শুরু করে। যে স্টেডিয়ামগুলো হতে পারত ইতালির গর্ব, সেগুলো পরিণত হলো মাফিয়া দুর্নীতির এক জীবন্ত স্মৃতিস্তম্ভে। এই চরম দুর্নীতির গন্ধ শেষ পর্যন্ত লুকিয়ে রাখা সম্ভব হয়নি। বিশ্বকাপের 2 বছর পর 1992 সালে ইতালিতে শুরু হয় ইতিহাসের অন্যতম বড় দুর্নীতিবিরোধী অভিযান, যার নাম ছিল মানিপুলিতে বা ক্লিন হ্যান্ডস। একজন সাহসী ম্যাজিস্ট্রেট অ্যান্তোনিও ডি পিয়েত্রো যখন তদন্ত শুরু করলেন, তখন কেঁচো খুঁড়তে গিয়ে রীতিমতো বিষধর সাপ বেরিয়ে এলো কিভাবে ইতালিয়া 90 বিশ্বকাপের কন্ট্রাক্টগুলো রাজনৈতিক নেতা এবং মাফিয়াদের মধ্যে ভাগ করা হয়েছিল। মন্ত্রী, মেয়র, বড় বড় ব্যবসায়ী এবং মাফিয়া ডনরা একে একে গ্রেফতার হতে শুরু করলো। এই তদন্ত এতটাই গভীর ছিল যে এর ধাক্কায় ইতালির তৎকালীন পুরো রাজনৈতিক ব্যবস্থায় ভেঙে পড়েছিল। অসংখ্য রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে যায়, অনেক রাজনীতিবিদ আত্মহত্যা পর্যন্ত করেছিলেন। কিন্তু ততদিনে যে ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছিল। মাফিয়ারা তাদের টাকা সুইস ব্যাংক এবং অন্যান্য ট্যাক্স হ্যাভেনে পাচার করে দিয়েছিল। আর যে 24 জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবার কোনোদিন বিচার বা ক্ষতিপূরণ পায়নি। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় ফুটবল সবসময় সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসার জায়গা, কিন্তু ক্ষমতার শীর্ষে বসে থাকা মানুষগুলোর কাছে এটি সবসময়ই ব্যবসা এবং প্রোপাগান্ডার হাতিয়ার। 1990 সালের বিশ্বকাপ আমাদের দেখিয়েছিল কিভাবে মাফিয়ারা একটি বৈশ্বিক ইভেন্টকে হাইজ্যাক করে নিজেদের পকেট ভারী করতে পারে। এটি শুধু ইতালির গল্প নয়, এটি হয়তো আধুনিক বিশ্বের প্রতিটি মেগা ইভেন্টেরই এক গোপন প্রতিচ্ছবি। স্টেডিয়ামের সবুজ ঘাস আর ফ্লাড লাইটের ঝলকানির নিচে কংক্রিটের যে অন্ধকার সত্য লুকিয়ে থাকে, তা আমরা কয়জনই বা জানতে পারি। আজকের দিনে যখন আমরা কাতার বিশ্বকাপ বা ভবিষ্যতের কোনো অলিম্পিকের যা চকচকে স্টেডিয়াম দেখি, তখন কি একবারও আমাদের মনে এই প্রশ্ন জাগে না, সেই সুন্দর ইমারতগুলোর নিচেও কি লুকিয়ে আছে এমন কোনো অজানা আর্তনাদ, এমন কোনো অদৃশ্য মাফিয়ার কালো হাত? আপনি কি মনে করেন, আধুনিক খেলাধুলা কি আসলেই দুর্নীতিমুক্ত, নাকি দুর্নীতির ধরনগুলো আজ শুধু আরো আধুনিক আর পরিশীলিত হয়েছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।